কালুকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বাইক থামায় প্যাংলা। বাইকে বসেই প্যাংলা জিজ্ঞেস করে, কি রে তুই এখানে? কালু গম্ভীর গলায় জিজ্ঞেস করে, এটা তুই কেন করলি? প্যাংলা বলে, কি করলাম? কালু বলে, সেটা তোর থেকে ভালো কে জানবে? প্যাংলা বলে, কি যা তা বলছিস, আমি কিছুই বুঝতে পারছি না। কালু বলে, তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এই কথা বলে প্যাংলার দিকে এগোয় কালু। তারপর টেনে প্যাংলাকে বাইক থেকে নামায়, কলার ধরে মুখে ঘুষি মারে কালু। ছিটকে গিয়ে উপুড় হয়ে পড়ে প্যাংলা। ঘুরে কালুর দিকে ফেরে প্যাংলা, ঠোঁটে জ্বালা করে, বাঁ হাত দিয়ে ছুঁয়ে দেখে রক্ত পড়ছে। তারপর কালুকে জিজ্ঞেস করে, কি হলো তোর হঠাৎ? কালু বলে, এখনো বুঝতে পারছিস না? কালু আবার প্যাংলার কাছে যায়। শুরু হয় ধস্তাধস্তি। কালুর কাছে প্যাংলার পেরে ওঠার কথা নয়, অন্তত শরীর সেটা পারমিট করে না। স্বাভাবিকভাবেই তলায় পড়ে যায় প্যাংলা। কালু প্যাংলার বুকের উপর বসে তার গলা চেপে ধরে। ঘুষি চালাতে গিয়েও কালু থেমে যায়। তারপর কলার ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, এটা তুই কেন করলি? তুই তুই বল কেন করলি? কান্নায় ভেঙে পড়ে কালু। কাঁদতে কাঁদতে সে উঠে দাঁড়ায়। এতক্ষণে প্যাংলা বুঝতে পারে কালুর এরকম আচরণের আসল কারণ। সবটাই জেনে গেছে। কালু প্যাংলাকে ফেলে পেছনে হাঁটতে থাকে। প্যাংলা শো অবস্থায় বলে, কালু কালু আমার কথাটা শোন একবার। কালু থেমে যায়, কিন্তু প্যাংলার দিকে সে তাকায় না। প্যাংলা বলে, ভাই ভাই আমি সত্যি বলছি ভাই, আমি জানতাম না এসব। আগে জানলে আমি সন্তুর এত বড় ক্ষতি করতাম না। কালু প্যাংলার দিকে মুখ না করে দাঁড়িয়ে থাকে। প্যাংলা বলে, পাপ যখন করেছি তখন প্রায়শ্চিত্ত আমি করব। শুধু শুধু তোর হেল্প চাই ভাই। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কালু চলে যায়। ঠোঁটের ক্ষত রুমাল দিয়ে চেপে ঘরে ঢোকে। তারপর বিছানায় বসে তুলো দিয়ে সেখানে ডেটল লাগায়। দেবলা দরজার কাছে এসে দাঁড়ায়। প্যাংলাকে ঘরে বসে থাকতে দেখে দেবলা অবাক হয়। ছেলেকে জিজ্ঞেস করে, এ কি রে, দোকানে গেলি না? প্যাংলা ঠোঁটে তুলো চেপে বলে, আরে না, একটু কেটে গেল, তাই আর যাইনি। দেবলা এগিয়ে গিয়ে বলে, এই হায় রে, কই দেখি কি করে হলো? প্যাংলা বলে, ওই বাইক থেকে পড়ে গিয়ে। দেবলা বলে, আমার মরণটা হলে বাঁচি, সব সময় তো তাড়াহুড়ো। প্যাংলা বলে, আরে ছাড়ো না, কিছু হয়নি। প্যাংলার চোখে জল। দেবলা ছেলের পাশে বসে। নরম সুরে দেবলা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? টুম্পার সাথে নিশ্চয়ই আবার ঝগড়া করেছিস? প্যাংলা মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। দেবলা পিঠে হাত বোলাতে বোলাতে বলে, আরে আরে দেখো দেখো ছেলের কাণ্ড, ধর পাগল, এরম করে কেউ কাঁদে? কিছুক্ষণ পর কান্না থামিয়ে ফোপাতে শুরু করে প্যাংলা। দেবলা বলে, তোর বাবাকে টুম্পাদের বাড়ি একবার পাঠাবো? প্যাংলা ঘাড় নেড়ে বোঝায় তার দরকার নেই। সন্তুই তার পরিবারের একমাত্র রোজগেরের সদস্য ছিল। এলাকায় একটি নতুন পুলিশ ফাঁড়ি হওয়ার কথা চলছে। তাতে মহিলা সিভিক ভলান্টিয়ার নেওয়া হবে। সেই পদে সন্তুর বোনও আবেদন করে রেখেছে। ফিটনেস টেস্টও পাশ করেছে, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। মহাদেব হালদার ব্লক প্রেসিডেন্ট হওয়ার পর এলাকায় কিছু হলেই তার সম্মতি লাগে। সন্তুর মা তার কাছে কয়েকবার দরবারও করেছে, কিন্তু মহাদেব হালদার পাত্তা দেয়নি। সন্তুর বাড়ি গেলে সন্তুর মাই সেই কথা জানায় প্যাংলাকে। ফিরে আসার সময় প্যাংলা কিছু টাকা দিতে যায় সন্তুর মাকে, কিন্তু সন্তুর মা সেই টাকা নিতে চায়নি। উল্টে বলে, এইভাবে কতদিন চলবে বাবা? তার চেয়ে না খেতে পেয়ে যত তাড়াতাড়ি মরা যায় ততই ভালো, ঝক্কি কমে যাবে। সন্তুর মাকে সান্ত্বনা দেওয়ার কোনো শব্দ খুঁজে পায়নি প্যাংলা। বাড়ি ফেরার সময় তার একটা কথাই বারবার মনে হচ্ছিল, যদি কোনোভাবে সন্তুর বোনের চাকরিটা করে দেওয়া যায় তাহলে বুকের যন্ত্রণাটা কমে। সন্ধ্যেবেলায় একবার প্যাংলার মনে হয় টুম্পাকে ফোন করা উচিত, তাই সে ফোন করে, কিন্তু টুম্পা ফোন তোলে না। এইভাবে রাত পর্যন্ত বেশ কয়েকবার কল করে প্যাংলা, কিন্তু কোনো লাভ হয়নি। টুম্পা ফোন তুললই না। দিন দুয়েক বাদেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো।
সব পক্ষই ভোটের প্রস্তুতিতে ময়দানে নেমে পড়ে। মহাদেব হালদার জেলা পরিষদে ভোটে লড়ার টিকিট পায়, আর ছেলে লম্বু তপনকে গ্রাম পঞ্চায়েতে। অন্যদিকে বিরোধী নেতা বিপিন দাসও ক্যান্ডিডেট খোঁজা শুরু করে দেয়, কিন্তু মনের মতো ক্যান্ডিডেট খুঁজে পায় না। নিজেও আর ভোটে দাঁড়াতে চায় না সে। অনেক বয়স হয়েছে, পাকা চুলের ক্যান্ডিডেটকে আজকালকার জেনারেশন খুব একটা পছন্দও করে না, আর যুব সমাজকে নিজেদের দিকে না টানতে পারলে ভোটে জেতা অসম্ভব। মহাদেব হালদারের প্রতি প্যাংলার অসন্তোষের কথা আগেই জেনেছিল বিপিন দাস। প্যাংলাকে ধরে যদি তরুণ সংঘের ছেলেদের হাত করা যায় তাহলে মন্দ হয় না। তাই বিপিন দাস প্যাংলার সঙ্গে দেখা করে। প্যাংলাকে বলে, দেখো, আমরা এখন যুব সমাজকে টার্গেট করছি, হ্যাঁ, তাই ইয়াং ক্যান্ডিডেট খুঁজছি। প্যাংলা বলে, না না, তা কি করে হয়, আমি ভোটে ভোটে লড়তে চাই না। বিপিন দাস বলে, আহা, তুমি কেন লড়বে, তুমি তো লড়াবে, বুঝতে পেরেছো, তুমি লিড করবে। দেখো, তোমার মতো ইয়াং ছেলেই তো দরকার। হ্যাঁ, দেখো না ক্লাবের কোনো ছেলেকে যদি পাওয়া যায়। প্যাংলা বলে, না না, আমি সবে নেই, আপনি অন্য কাউকে ধরুন। বিপিন দাস বলে, দেখো, মহাদেব হালদারের অপশাসন বন্ধ করতে তাকে হারাতেই হবে, তুমিও তো তাই চাও। প্যাংলা বলে, সে চাই ঠিকই, কিন্তু আমার কি বা করার আছে। না কাকু, আমি ঝামেলা জড়াতে চাই না। বিপিন দাস দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন, তারপর বলে, তাহলে আর কি, যেমন চলছে তেমন চলুক, একের পর এক অন্যায় করে যাক মহাদেব হালদার, আমরা চুপ করে থাকি। এই কথা বলে বিপিন দাস উঠে দাঁড়ায়, তারপর বলে, সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে এবারও দুর্নীতিটা আর আটকানো যাবে না। বাবা জেলা পরিষদে, ছেলে পঞ্চায়েতে, যোগ্য ছেলে মেয়েদের আর কিছুই হবে না। এই কথায় প্যাংলা অবাক হয়। সে জিজ্ঞেস করে, ওদের হারালে দুর্নীতি আটকানো যাবে? বিপিন দাস বলে, অন্তত প্রতিবাদটা তো করা যাবে, গ্রাম সদস্যের কথারও তো গুরুত্ব আছে নাকি, মহাদেব হালদারের একার কথা তো সবটা হয় না। প্যাংলা কয়েক সেকেন্ড ভাবে, তারপর বলে, না না, থাক থাক, আমি পারবো না। প্যাংলা বিপিন দাসের প্রস্তাব মুখের উপরই নাকচ করে দেয়, কারণ সে কোনো রকম ঝামেলায় জড়াতে চায় না। বিপিন দাস মুখ ভার করে চলে যায়। প্যাংলা ঠিক করে সে মহাদেব হালদারের বাড়ি যাবে। সন্তুর বোনের চাকরিটা যাতে হয় তার জন্য যেটা করতে হয় প্যাংলা সেটাই করবে। সন্ধে মহাদেব হালদারের বাড়ি যায় প্যাংলা। লম্বু তপন ক্লাবে যাওয়ার জন্য বেরোচ্ছিল। প্যাংলাকে বাড়ির উঠোনে দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কিন্তু মহাদেব হালদার তপনকে শান্ত করে। তারপর প্যাংলার সঙ্গে কথা বলতে রাজি হয়। প্যাংলা তার কাছে সন্তুর বোনের কথা পাড়ে। প্যাংলা বলে, দেখুন, আমাকে টাকা আপনার ফেরত দিতে হবে না, আপনি বরং সন্তুর বোনকে চাকরিটা একটু ব্যবস্থা করে দিন। মহাদেব হালদার বলে, সেটা আগের দিন হুমকি দেওয়ার আগেই ভাবা উচিত ছিল, এখন আর কিছুই হবে না। প্যাংলা বলে, সন্তুর বোনের চাকরিটা খুব দরকার, দিন না একটা ব্যবস্থা করে। মহাদেব হালদার বলে, সবার দরকারের কথা ভাবলে পার্টির কথা কখন ভাববো, হ্যাঁ, এখন তুমি ফটো। প্যাংলা কোনো কথার জবাব না দিয়ে বেরিয়ে যায়। সোজা গিয়ে ওঠে বিপিন দাসের বাড়িতে। বিপিন দাস কয়েকজনের সঙ্গে আলোচনায় তখন ব্যস্ত। হন হন করে প্যাংলা ঘরে ঢুকে যায়। অবাক হন বিপিন দাস। প্যাংলা বলে, কাকু, আমি রাজি। বিপিন দাসের মুখে হাসি ফোটে।